এবার এই যে ভারতে যারা আনছেন তারা কিন্তু বিভিন্ন জায়গার থেকে আসছেন, কেউ পারফর্মিং আর্টস থেকে, কেউ হয়তো কিছুই না, কেউ হয়তো জার্নালিস্ট, কেউ ছবি তোলেন। সেটা অনেক ভালো ছিল না? তার কারণ পুজোটা তো ফাইনালি বারোয়ারি পুজো। হ্যাঁ, কাজে সকলের ভালো লাগা যদি আমাদের বুঝতে হয়, তাহলে সকলের দিক থেকেই জাজটা নিতে হবে। না হলে যদি আমরা শুধু আর্টিস্টদের থেকে বেছে জাজ নিই, আমাদের ক্রাইটেরিয়াটা হতে হবে তাহলে নান্দনিকতাই। এবার কোনো পুরস্কার কমিটি যদি ভাবে যে আমরা নান্দনিকতার উপরেই পুরস্কার দেব, তারা নিশ্চয়ই আর্টিস্টদের থেকেই নেবে, সেটা তাদের কাছে অবশ্যই একটা আবশ্যিক ব্যাপার হবে। নমস্কার, আমি অর্পণ, আর আপনারা দেখছেন দ্য ক্যালকাটা ব্রিজ নিবেদিত পুজোর পাঁচফোড়ন। আপনারা সবাই জানেন যে আমাদের পুজোর পাঁচফোড়ন শুরু হয়েছিল পুজোর মূল 5টি এলিমেন্টের গল্প নিয়ে, এবং সেই 5টি মূল এলিমেন্টের মধ্যে অন্যতম একটি ফোড়ন হচ্ছে পুজো পাগল, যাদের চোখ দিয়ে আমরা সারা বছর দুর্গাপুজোটাকে দেখি এবং যাদের জন্য দীর্ঘদিন ধরে প্রচুর নতুন নতুন পুজো আমাদের সামনে উঠে এসেছে। এবং সেই পুজো পাগলদের মধ্যে অন্যতম বিশিষ্ট একজন শ্রী হীরক নন্দী স্যারকে আজকে আমরা আমাদের সাথে পেয়ে গেছি। হীরক স্যার, পুজোর পাঁচফোড়নে অনেক স্বাগত। কেমন আছেন? ঠিকই আছি, ভালোই আছি। আচ্ছা স্যার, আমি আপনাকে স্যার বলেই বলছি। হ্যাঁ, খুশি। স্যার না বললে খুশি হবো, হীরকদা বললে বেশি ভালো লাগবে। আচ্ছা, তাহলে হীরকদা বলেই বলছি। হ্যাঁ, তো হীরকদা, এই বছরের যে পুজোটা, এই পুজোটা নিয়ে মানে আপনার কি মনে হচ্ছে, মানে কোন দিকে যেতে চলেছে? আমার যেটা মনে হচ্ছে যে পুজোটার একটা পরিবর্তন তো অবশ্যম্ভাবী। মানে আমরা সবাই জানি যে রাজনৈতিক দিক থেকে একটা বড় পরিবর্তন এসছে পশ্চিমবঙ্গে, এবং এটার প্রভাব তো পড়বেই। কিন্তু আমার মনে হয় না প্রভাবটা খারাপ কিছু হবে দুর্গাপুজোর দিক থেকে। তার কারণ রাজনৈতিক যে পরিবর্তনটা আমরা দেখেছি, যারা এখন এসছেন প্রশাসনে, যারা নতুন এসছেন, তারা কেন্দ্রীয় সরকারে আগেই ছিলেন, এবং কেন্দ্রীয় সরকার প্রকারান্তরে কিন্তু কলকাতার দুর্গাপুজোর সঙ্গে তারা জড়িয়ে ছিলেন। তার কারণ কয়েক বছর আগে যখন ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হিসেবে কলকাতার দুর্গাপুজো, বিশেষভাবে কলকাতার দুর্গাপুজো এই স্বীকৃতিটা পায়, তখন তাতে কেন্দ্রীয় সরকারের একটা বিরাট ভূমিকা ছিল। তার কারণ সাধারণত ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারেরই অন্তিম ভূমিকাটা থাকে সবসময়, বা প্রাথমিকভাবে ওটার কাজটা শুরু করার ভূমিকাও তাদেরই থাকে। তো সেদিক দিয়ে তারা খুব ভালো করে জানেন, বা তারা যখন এটাকে সমর্থন করেছেন এবং এটা ইউনেস্কোর স্বীকৃতিটা পেয়েছে, তখন তারা খুব ভালো করেই জানেন যে কলকাতা পুজোর গতি প্রকৃতি কী এবং তার বিশেষত্ব কী। এবং সেটাকে এখন তারা পশ্চিমবঙ্গের প্রশাসনে যখন এসছেন, তখন সেটাকে নিশ্চয়ই তারা আরো এগিয়ে নিয়েই যাবেন। এটা কোনোভাবেই বাধাপ্রাপ্ত হবে না, এই বিশ্বাসটা আমার সম্পূর্ণ বিশ্বাসটা আছে। দ্বিতীয়ত, মানে কোনোভাবেই, যেটা অনেকে সম্ভবত আশঙ্কা করছেন, আমার দেখে শুনে মনে হচ্ছে বিশেষ করে সোশ্যাল মিডিয়াও, যে এটা বিরাট পরিবর্তন হবে, কলকাতা পুজোর ধারা একদম ঘুরে যাবে। আমার মনে হয় না। কলকাতা পুজোর এমনিতে 2-3টে ধারা আমরা দেখতেই পাই, এটা অনেক কাল ধরেই বহমান। যেমন একটা ট্র্যাডিশনাল ধারা আছে কলকাতা পুজোর, চিরকাল ধরে যেরকম যারা ওই সাবেকি পুজো ওইভাবেই চলছে। কিছু পুজো আছে, শুধু নয়, এটা আমার একটা বক্তব্য আছে, আমরা থিম পুজো বেশি চোখে পড়ে বলে আমরা ভাবি যে প্রায় পুরো পুজোটাই পাল্টে গেল। আসলে কিন্তু থিম পুজোর সংখ্যা ওই সাবেকি পুজোগুলো থেকে অনেক কম, অনেক কম। হ্যাঁ, কারণ হয়তো মানে 300-400 পুজো থিমের হচ্ছে, বা এটা আমরা দেখি একদম প্রায় মানে 40-50 হাজার পুজো কলকাতা শহরে হচ্ছে, ছোট বড় মিলিয়ে, অলিতে গলিতে মিলিয়ে শতকরা 25 ভাগও না। হ্যাঁ, মানে থিম পুজো হচ্ছে বড় বা মাঝারি পুজোগুলোই বেশিরভাগ থিম পুজোর দিকে যাচ্ছে বা যেতে পারছে। আর আমি একটু জল খেয়ে নিচ্ছি। হ্যাঁ, সেদিক দিয়ে সেখানে আমার মনে হয় না এই যে, আর তাছাড়া বাড়ির পুজোর একটা ধারা আছে। বাড়ির পুজোর ধারার মধ্যে আবার পুরনো অনেক বহুকাল ধরে চলে আসা 200-300 বছরের পুজো আছে, জমিদার বাড়ির পুজো আছে, রাজবাড়ির পুজো আছে, তার সঙ্গে আধুনিক কালে বিভিন্ন বহুতলের পুজো আছে, বা বড় বড় আবাসন যেগুলো সেখানকার পুজো আছে। এটা আবার একটা একটু অন্য রকমের ধারা। হ্যাঁ, তার সাথে আবার ছোট ছোট পুজো, যেগুলো ছোট ট্র্যাডিশনাল পুজো বা সাবেকি পুজো যেরকম চলছে, সেটা আরেকটা ধারা। মানে 3টে তো পরিষ্কার ধারা, এবং আমার তো ধারণা এই 3টে ধারাই বহমান থাকবে, এবং এই ধারাগুলো কিন্তু পরস্পরের ক্ষতি করছে না। কাজেই কারোরই এটাকে ঘেঁটে দেওয়ার তো কোনো দরকার নেই। এটা যেরকম চলছে চলবে, তাতে কারোরই কিছু যদি পাশাপাশি চলে, এবং আমার ধারণা এটা সেরকমই চলবে।
হয়তো কিছু পরিবর্তন হবে। একটা পরিবর্তন আমার মনে হয় হবে, যেটা 2011 সালের হয়েছিল। 2011 সালের আগে রাজনৈতিক কারণে, মানে একদম পরিষ্কার রাজনৈতিক কারণে 2011 সালের পরে কলকাতার দুর্গাপুজোর রাজনৈতিক প্রভাব বেড়ে যায়। মানে আগে যা ছিল সেই তুলনায় অনেক বেড়ে যায়। এমন নয় যে তার আগের পুজোর রাজনৈতিক প্রভাব ছিল না, কিন্তু খুব কম ছিল, একটা দুটো মাত্র পুজোর ক্ষেত্রে ছিল। সেটা অনেক ছড়িয়ে যায়, বিস্তৃত হয়ে যায়। অনেক পুজোর ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব বেড়ে যায় এবং সেটা সেটার নানা রকম প্রভাব পড়ে পুজোর উপরে। সেটা আমার ধারণা এবার আবার নতুন একটা পরিবর্তন এসছে যখন, হয়তো সেই প্রভাবটা কমে যাবে বলেই আমি আশা করছি এই মুহূর্তে, যেরকম মনে হচ্ছে। তো সেক্ষেত্রে তো কলকাতার পুজোর ভালো হওয়াটাই উচিত। আরো আরো স্বাধীনভাবে কলকাতার পুজোর এই তিনটে ধারাই উন্নতি করতে পারা উচিত বা বহমান থাকা উচিত, এটাই। আচ্ছা আচ্ছা, হিরকদা, এই যে তোমার দুর্গা পুজোর সাথে এইভাবে জড়িয়ে পড়া এবং দীর্ঘ বহু বছরের একটা জার্নি, এইটা কিভাবে হলো? মানে পুজো পাগলামিটা তো মানে কেউ আহ, সঙ্গে করে, মানে এটা তো মানে হেরিডিটি নয় যে জিনে ছিল সেখান থেকে এসছে, এটা তো ওরকম ভাবে হয় না, এটা নিজের ইচ্ছে হয়। হ্যাঁ, তো এই এই ইচ্ছেটাই যে পুজো পাগলামি এরকম, মানে আমি দেখতে পাচ্ছি যে এখানে অলরেডি ড্রাই বক্সের 4টে ক্যামেরা রয়েছে এবং তোমাকে আমরা দুর্গাপুজোর সময় ক্যামেরা হাতেই দেখি। তো এই এই যে ছবি তোলার প্যাশন, এই যে দুর্গা পুজোয় ঘোরার যে পাগলামি, এবং তার সাথে সাথে দুর্গাপুজোর এই যে আহ, বিচারক হওয়ার যে এক্সপিরিয়েন্স, এই 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 লম্বা জার্নিটা কিভাবে, মানে এটার সূত্রপাত কিভাবে হলো? অনেকগুলো প্রশ্ন একসাথে হলো। আমি একটু একটা একটু একটা করে করে একটু একটা একটু একটা করে করে হোক, বলছি। হ্যাঁ। আচ্ছা, প্রথমত একটা জিনিস বলছি যে জিনে নেই ঠিকই, কিন্তু বাঙালিদের একটু পুজো সংক্রান্ত পাগলামি আছেই, সকলেরই আছে। মানে এমনি পুজো দেখার ব্যাপারটা, পুজোর সময় আনন্দ করার ব্যাপারটা, এটা তো না, ছোটবেলা সেটা থেকে সেটা সবারই থাকে, সকলেরই থাকে। হ্যাঁ। আমি পুজো দেখতাম, ছোটবেলাতেও পুজো দেখতাম, কিন্তু একদম দেখতাম না তা নয়। বাবা মার সাথে প্রচুর পুজো দেখেছি, আগের যুগের পুজো। তখন বাবা মা যেরকম নিয়ে যেত, এবং তখনও উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা মানে আলাদাভাবে এসে পুজো দেখেছি। আমরা উত্তর কলকাতা একদিন যেতাম, একদিন দক্ষিণ কলকাতার ঠাকুর দেখতাম। এটা একদম অভ্যেসের মধ্যেই ছিল। তবে ভালোভাবে জড়িয়ে পড়া, পুজো নিয়ে ভাবার ব্যাপারটা সত্যি বলতে কি আমার মধ্যে ছিল না। মানে ওই দেখতাম, আনন্দ করতাম, ওইটুকুই আর কি। এটা যেটা হয় সেটা হচ্ছে, আমি লেখালেখি করতাম অনেককালই, মানে ছোট কিছু বিভিন্ন পত্রপত্রিকায় বা এই জাতীয় জিনিসটা। আমি মূলত কাজ করতাম বন জঙ্গল নিয়ে, হ্যাঁ। কিন্তু আমি লেখালেখিটা করতাম সেটা বিভিন্ন জিনিস নিয়ে, ঘোরাঘুরি ইত্যাদি। তো এটা বোধহয় 92 বা 93 সালে ঘটনা, আমি এক্স্যাক্টলি বলতে পারছি, বোধহয় 92। আমার এক বন্ধু ওয়ানডেমে চাকরি করতো তখন, হ্যাঁ, ওগিলবি অ্যান্ড ম্যাথার। তখন উনি আমায় একদিন ওর ডাকলো আর কি, বললো যে তুই একটা কাজ করবি, একটা দুর্গাপুজোর কাজ আছে। আমি বললাম কি কাজ বল? বললো যে দুর্গাপুজো নিয়ে একটা ওই, আমাদের তো একটা এশিয়ান পেন্ট সাহস সম্মানটা আমরা করি, তখন ওয়ানডেম এশিয়ান পেন্ট সাহস সম্মান দেখতো। আচ্ছা, মানে এশিয়ান পেন্ট সাহস সম্মানটা শুরু হয় ওয়ানডেম থেকেই। ওয়ানডেমের একটা ব্র্যান্ডিং এর ক্যাম্পেন, মূলত একটা মানে ব্র্যান্ড ক্যাম্পেন হিসেবে ওটা শুরু হয়। এবং তখন ওদের যেটা ধারণা ছিল যে ওরা ব্র্যান্ড ক্যাম্পেনটা করবেন, সেই সঙ্গে কলকাতার দুর্গাপুজোর একটা স্বীকৃতিও হবে, দুটো একসাথে দুটো চলবে একসাথে আর কি, চলবে। হ্যাঁ। এবং এইরকম ওরা কিন্তু শুধু এখানে একটা ব্যাপার বলে রাখি, শুধু যে এশিয়ান পেন্ট সাহস সম্মান তা নয়, তখন একটা শিরোমণি পুরস্কার বলেও চালু করেছিলেন ওরা, কিছু কয়েক বছর চলেছিল। মানে যারা কোনো না কোনো ক্ষেত্রে খুব ভালো কাজ করছেন, শিল্পী বা লেখক বা সাহিত্যিক, মানে এদের কাউকে না কাউকে শিরোমণি পুরস্কার দেওয়া হতো বেছে। তো মানে সেইভাবে স্বীকৃতির সঙ্গে, মানে স্বীকৃতি দেওয়ার সঙ্গে, উৎকর্ষের স্বীকৃতি দেওয়ার সঙ্গে ওরা ব্র্যান্ডিংটাকে জড়িয়ে একটা ক্যাম্পেনের কথা ভেবেছিলেন। এর থেকেই সারা সম্মানটা তৈরি হয়। তখন এশিয়ান পেন্ট সারা সম্মান শুরু হয় 85 সালে। ওটা ওয়ানডেমই করতেন, মানে পুরো প্ল্যানিংটা পুরো এবং প্ল্যানিং, কিভাবে ব্র্যান্ডিং হয়, থেকে হ্যাঁ, শুরু করে পুরোটা সবটা। ওয়ানডেমেরই ছিল। ও তখন আমার বন্ধু বলে যে তুই একটা কাজ করবি, ওটা একটা ওই আমাদের অ্যাডভেটোরিয়াল বেরোয়, হুম, যে এই যে আমরা এশিয়ান পেন্টসটা করছি, এটা মানে ব্যাপারটা করছি, করা হচ্ছে এশিয়ান পেন্টসের, লোককে জানানো একবার, লোককে জানানো, তার সম্বন্ধে একটা হ্যাঁ, মানে লোকের একটা উৎসাহ জাগিয়ে একটা তোলা। উৎসাহ জাগিয়ে তোলার একটা এটার ধারণা জন্য দেওয়া। অ্যাডভেটোরিয়াল বেরোয়, কতগুলো কাগজে একটা করে পাতা নেওয়া থাকে, বিজ্ঞাপন পত্র দেখা। এক সেকেন্ড, মানে সরি,
পাতাটাকে দেখলে বিজ্ঞাপনের মতো বোঝা যায় না, মনে হয় খবরের কাগজের এমনি পাতা, কিন্তু পুরোটাই আমরা তৈরি করি। তো ওটার জন্য প্রচুর দুর্গাপুজো সংক্রান্ত ছোট ছোট লেখা লাগে, কি হচ্ছে না হচ্ছে এইটার রিসার্চটাও করতে হবে, আর পারলে একটু ছোট ছোট করে লিখে দিতে হবে। হ্যাঁ, করবো, খুব আনন্দের কথা। ওই আমি জড়িয়ে পড়লাম ওয়ান্ডেমে প্রথম বছর, মানে তখন অরিন্দম নন্দী বলে একজন ছিলেন ওখানে ওয়ান্ডেমে, এখনো অরিন্দম নন্দী যথেষ্ট নাম করা লোক, জানেন কপি রাইটিং, এবং উনি অ্যাকচুয়ালি সিনেমাও করেছেন, ডাইরেক্ট করেছেন। অরিন্দম নন্দী তখন ওইটা দেখতেন, আরো আরো 2-3 জন ছিলেন যারা ইংরেজিটা দেখতেন, বাংলা অ্যাডভার্টারিয়ালগুলো উনি দেখতেন। তো ওনার সঙ্গে আমি কাজ করতে আরম্ভ করলাম। তো আমার কাজ ছিল ওই কুমোরটুলি, তারপরে পটুয়াপাড়া, এইসব ঘুরে টুরে খবর জোগাড় করা, বা অন্যান্য জায়গায় দুর্গাপুজো সংক্রান্ত কি হচ্ছে না হচ্ছে, বা অন্য ছোট ছোট স্নিপেট আর কি, এগুলো দিয়ে ভরিয়ে তোলা। তারপরে আমি জোগাড় করতাম, উনি লিখতেন, আমিও কিছুটা লিখতাম, করে ওই ওগুলো আবার ইংরেজিতে ট্রান্সলেট হয়ে যেত, ইংরেজি অ্যাডভার্টারিয়ালের জন্য। এইভাবে ওই আমি জড়িয়ে পড়লাম, এবং ওই প্রথম বছরেই আমায় ওখান থেকে বললেন যে আমাদের তো শর্ট লিস্টিং করতে হয়, তো তুমি করবে? আমি বললাম হ্যাঁ করবো, কেন করবো না। ওই আমি প্রথম শর্ট লিস্টিংয়ে বেরোলাম। এশিয়ান পেন্টসের যা সিস্টেম ছিল, শর্ট লিস্টিংটা করে দেওয়া হতো ওয়ান্ডেম থেকেই, মানে 20টা, তখন 20টা পুজোয় নামিয়ে দেওয়া হতো, 20টা পুজোর শর্ট লিস্ট হতো। এবং তখন কিন্তু অনেক অর্গানাইজড হইতে ব্যাপারটা যেত, তখন খবরের কাগজ ছাড়া তো বড় মিডিয়া সেরকম ভাবে কিছু নেই, মানে আছে কিন্তু সে সেইভাবে অতটা সুযোগ পাওয়া যেত না। আর খবরের কাগজ আবার অষ্টমীর দিন বন্ধ হয়ে যেত। হ্যাঁ, তো ওই জন্যে অষ্টমী অবধি হয়ে বোধহয় বন্ধ হতো, নবমী দশমী বন্ধ থাকতো। তো প্রথমে শর্ট লিস্টটা দিয়ে দেওয়া হতো, সেটাও একটা এডিটোরিয়ালের মধ্যে দিয়ে শর্ট লিস্টটা বার করে দেওয়া হতো, এবং তারপরে ফাইনাল জাজিংটা হতো। সে ছবি টবি বেরোতো, মানে যারা ডিসকাস করছেন টেবিলে বসে, তারপরে তার কি রেজাল্ট হলো সেগুলো আবার বেরোতো। আর বাকি রেজাল্ট টাঙিয়ে দেওয়া হতো, সেটার দিকে লোকে তাকিয়ে থাকতো। সেটা হচ্ছে বড় ডিসপ্লে বোর্ডে, তখন হাতে আঁকতে হতো, ওই সবকিছু তৈরি করা থাকতো, মানে আঁকা থাকতো, শুধু নামগুলো ফাঁকা থাকতো, নামটা ফাঁকা থাকতো, নামগুলো উঠে ওই রেজাল্ট বেরোনোর পর ওরা মানে লিখে দিতেন হাতে করে। মানে এশিয়ান পেন্টসের একটা খুব সিগনিফিকেন্ট ক্যারেক্টার ছিল গাট্টু। হ্যাঁ, গাট্টু ছিল, তখন গাট্টু ছিল। ওটা গাট্টুটা যতদূর জানি আমি আর কে লক্ষ্মণ ডিজাইন করেছিলেন, যতদূর জানি না, মানে তাই করেছিলেন। গাট্টু তখন ওই গাট্টুর লোগোটা থাকতোই আর কি, হ্যাঁ এটা। এবং মানে পেপারেও মানে বহু বছর, মানে একদম একদম 13-14 অব্দিও বোধহয় দেখেছি যে বিভিন্ন প্রথম সারির পত্রপত্রিকায় এশিয়ান পেন্টসের শারদ সম্মানের ফাইনাল কারা বিজয়ী হলেন তাদের নাম গাট্টুর কাট আউটের মধ্যে ঢাকের মধ্যে লেখা থাকে। সেটা পরে পরে বন্ধ হয়ে গেছে, 13-14 অব্দি বোধহয় চলেনি, 10টা অব্দি এরকম, নাকি আরেকটু আগে অব্দি? না না, 13-14 বোধহয়, কারণ হয়তো মানে ওই 10 থেকে বন্ধ হয়ে যায়, কিন্তু গাট্টু অনেকদিন চলেছিল। আর প্রথম দিকে তো তখন তো ওই যে অ্যাডভার্টারিয়াল পেজটা থাকতো, তার একদম কোনায় একটা বিজ্ঞাপন থাকতো শারদ সম্মানের, সেটাতে তো গাট্টু থাকতোই থাকতো আর কি। শুধু তাই না, আমরা যে স্নিপেট গুলো লিখতাম তাতে অনেক সময় গাট্টুর মুখে কিছু বলা থাকতো, বা গাট্টু ঘুরে বেড়াচ্ছে হয়তো প্যান্ডেলে প্যান্ডেলে, তার এক্সপিরিয়েন্স এইসব দেওয়া থাকতো আর কি, মানে গাট্টু ছড়িয়ে থাকতো আর কি তখন এশিয়ান পেন্টস ক্যাম্পেনের মধ্যে। তো ওই ক্যাম্পেনটার সঙ্গে আমি পরপর, মানে যতদিন অ্যাডভার্টারিয়াল বেরিয়েছিল ততদিন আমি জড়িয়েছিলাম অ্যাডভার্টারিয়ালটা তৈরি করার ব্যাপারে, এবং অন্যান্য ক্রিয়েটিভ যে জিনিসগুলো তৈরি হতো। একটা ছোট বই বেরিয়েছিল 10 বছর উপলক্ষে, আর সেই সঙ্গে আমি শর্ট লিস্টিং করতে আরম্ভ করলাম। এই করতে করতে তারপরে শর্ট লিস্টিং, তারপরে নানা রকম মানে সিস্টেম হলো আর কি, শর্ট লিস্টিং, সুপারভিশন করে ওই শর্ট 20টা বা 12টায়, পরবর্তীকালে আমরা 15টায় নামাতাম, তারপরে শেষের দিকে এসে 12টায় দাঁড়িয়েছিল শর্ট লিস্ট। ওই পর্যন্ত আমি ভালোভাবেই ছিলাম, 2014 সাল অব্দি আমি এশিয়ান পেন্টস করেছি। এইভাবে জড়িয়ে পড়লাম, তারপরে ভালোবেসে ফেললাম, অভ্যেসে দাঁড়িয়ে গেল। তারপরে তো পুজোয় না বেরোলে চলে না, এখন এসে ঝড় ঝঞ্ঝা যাই হোক তো বেরোবো তো বেরোবোই। কিরকম মনে হয় যে মানে আগে তো আমি পুজোয় মানে কলকাতার বাইরে যেতে চাইতাম, যে 2-3 দিন কলকাতা পুজো দেখবো, তারপর বাইরে বেরিয়ে যাবো। এখন আর সেটা মনে হয় না, এখন মানে মনে হয় যেন যে করে হোক মানে থাকতেই হবে আর কি, পুজোটা এখানেই কাটাতে হবে। এশিয়ান পেন্টস শারদ সম্মানের সাথে তোমার একটা বহু বছরের যোগাযোগ ছিল, আমি নাম করেই বলছি। যে সময়ে তুমি বা তোমার সমসাময়িক যারা ছিলেন, তখন আমরা দেখেছি যে এশিয়ান পেন্টস শারদ সম্মানের মাধ্যমে প্রচুর নতুন পুজো উঠে আসতো, কিন্তু বিগত কিছু বছরে সেই ট্র্যাডিশনটা আমরা দেখছি না। মানে এশিয়ান পেন্টস, মানে ইভেন
2017-18 এরকম সময় অবধিও বা 16-17-18 ওই সময় অবধিও আমরা দেখেছি যে একটা দুটো পুজো, নতুন নামের পুজো, হ্যাঁ, যে পুজোগুলোকে আমরা কেউ চিনি না বা আগে কখনো শুনিনি, সেরকম পুজো এশিয়ান পেন্টস কিন্তু খুঁজে বার করতো। এবং আপনি ওর সাথে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন, আপনি খুব ভালোভাবে বিষয়টা জানেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেই বিষয়টা হচ্ছে না, মানে এবং বিভিন্ন শিল্পী বা বিভিন্ন দুর্গাপুজো সংগঠন তারা বলছে যে ওই একই নাম বা বেশ কয়েকটা নাম ঘোরাফেরা করছে বা অদল বদল হচ্ছে প্রতি বছর, কিন্তু নতুন পুজোর খুঁজে আনার সেই তাগিদটা দেখা যাচ্ছে না। এই বিষয়টা কেন হচ্ছে বলে আপনার মনে হয়? আচ্ছা, এটার মধ্যে একটা জটিলতা আছে, ব্যাপারটা বলছি। যেটা আগে এরকম একটা ঘটনা আগেও হয়েছিল, মানে আমি বললেই বোঝা যাবে জিনিসটা। যেমন প্রথম আমরা যদি দেখি এশিয়ান পেন্টস কারা কিভাবে প্রাইজ পেয়েছে, প্রথম 8-9 বছর প্রাইজ ঘুরে ঘুরে গেছে কতগুলো বিশেষ পুজোর কাছে। মানে সেই পুজোগুলো এত সুন্দর সুরুচিশীল পুজো ছিল, বা অন্য কোনো কারণে এশিয়ান পেন্টস শুধু কতটা ভালো দেখতে হলো, কতটা ক্রিয়েটিভ, তার উপরে দেওয়া হয় না অনেকগুলো ক্রাইটেরিয়া ছিল, যেগুলো আমরা সবসময় অ্যাডভার্টারিয়ালগুলোতে দিয়ে যেতাম যে এই ক্রাইটেরিয়া অনুযায়ী এশিয়ান পেন্টস দেখা হয়। তখন যে রুচিশীল পুজোগুলো কতগুলো ছিল, পুরনো প্রচন্ড ঐতিহ্যশালী পুজো, তার কতগুলো এখনো ঐতিহ্যশালী থেকে গেছে, সেই পুজোগুলোর মধ্যে ঘুরে ঘুরে প্রাইস চলে যাচ্ছিল, এরকম একটা ঘটনা ঘটেছিল। এবং এই ঘটনাটা থেকে বেরিয়ে আসার জন্য, তার কারণ কি, ওই পুজোগুলো খুব ভালোভাবে তাদের নিজেদের মানে এশিয়ান পেন্টস কি করলে পাওয়া যাবে সেটা নিয়ে মাথা ঘামিয়ে তারা সেইভাবেই তাদের পুজোগুলোকে উন্নতি করছিলেন আস্তে আস্তে, ফলে তাদের মধ্যেই ঘুরছিল প্রাইসটা। যেমন আমি বলতে পারি আদি বালিগঞ্জ অনেকবার পেয়েছিলেন, ম্যাডক স্কোয়ার, বাগবাজার, হ্যাঁ, মুদিয়ালি, এবং এরা কিন্তু খারাপ পুজো করতেন না, খুবই ভালো পুজো করতেন। কিন্তু এই সময় থেকে ওদের দেখে, ওরা প্রাইজ পাচ্ছেন দেখে অন্য পুজোগুলো তখন সবে উঠছে, তাদের চেঞ্জ করছে, বুঝবার চেষ্টা করছে যে কি করলে প্রাইজটা পাওয়া যাবে। এটা হচ্ছে আমি প্রথম 8-10 বছরের কথা বলছি। ওই সময় দেখলে বোঝা যাবে ঠিক এইরকমই ঘটনা ঘটেছিল, কয়েকটা পুজোর মধ্যে বৃত্তাকারে প্রাইজ ঘুরছে, ঘোরাফেরা করছে। তখন সামর্থ্যের ব্যাপারটা অতটা ম্যাটার করতো না, তার কারণ সামর্থ্য যাদের নাও থাকতো তারাও খুব সুন্দর রুচিশীল পুজো করে ফেলতো, সেটা এখনো পারে হয়তো। যাই হোক, তো এই জন্যে 10 বছর এশিয়ান পেন্টসের যে বছর 10 বছর হয়, সে বছর প্রথম ডিসকভারি অফ দ্য ইয়ার, বছরের বিস্ময় প্রাইজটা চালু করা হয়। কেন চালু করা হয়? যে প্রথম যে শর্টলিস্টেড পুজো, তার মধ্যে থেকে শারদ সম্মান ডিসাইড করে নেওয়া হতো, যে 3টে পুজো, 3টে বেস্ট পুজো, তাদের আলাদা করে নেওয়া হলো, বেস্ট মানে সমস্ত দিক থেকে তারা বেস্ট। এইবার দেখা হবে বাকি পুজোগুলোর মধ্যে কোন পুজোটা বেস্ট, যে পুজো আগে কোনোদিন শারদ সম্মান পায়নি। মানে বাকি পুজোগুলো যেগুলো পড়ে রইলো, তাহলে কি নতুন পুজো, যে কোনো নতুন পুজো যারা আগে শারদ সম্মান পায়নি, তারা কিন্তু ওই 3টে পুজো প্রাইসটা পেয়ে যেতেই পারতো। মানে সবসময় পেয়ে যেতে পারে, ওপেন রইলো। এবার তারা পেয়ে গেল তো পেয়ে গেল শারদ সম্মানটা। এবার বাকি যারা পড়ে রয়েছে তাদের মধ্যে যে পুজো শারদ সম্মান পায়নি, তাদের মধ্যে বেস্টটা পেতে হচ্ছে বছরের বিষয়। তার ফলে কি ইনশিওর করা হলো যে প্রত্যেক বছর অন্তত একটা নতুন পুজো উঠে আসবে শারদ সম্মান পেয়ে। এরকম একটা ঘটনা কিন্তু করতে হয়েছিল তখনও। বলছি এরকম সমস্যা মাঝে মাঝে হয়, মানে এইরকম ভাবে মানে কয়েকটা পুজোর মধ্যে আবর্তিত হতে থাকে পুরস্কারটা। আচ্ছা, এরপরে কি হয়, এরপরে আবার ওই সময় যখন শারদ সম্মানটা খুব মানে সকলেই চাইছেন যে আমরা শারদ সম্মান পাই, তার কারণ তারা দেখতে পাচ্ছেন যে যেই পুজোগুলো পুরস্কার পাচ্ছে সেখানে ফুটফল বাড়ছে, এবং একটা পুজো যদি বেশি দর্শকেরা দেখতে আসেন বা তাদের দর্শকদের আকর্ষণ যদি বোঝা যায়, সেখানে বিজ্ঞাপন বেশি আসবে। মানে একবার শারদ সম্মান পেয়ে যাওয়া মানে পরের বছর কিছুটা বিজ্ঞাপন এক্সট্রা আসা, এবং অনেকটা বিজ্ঞাপন এক্সট্রা আসবে। এই সিস্টেমটা কিন্তু আজও চলছে, মানে সেটাই ঘটনা। মানে এই যে আমরা প্রাইজগুলোর দিকে লোকে তাকিয়ে থাকে কেন, প্রাইজগুলো পেলে পরের বছর বিজ্ঞাপন দাতা যারা, তাদেরকে বোঝাতে সুবিধা হবে যে আমরা প্রাইজ পেয়েছি, আমরা এত লোক টানতে পারছি, তোমরা আমাদের বিজ্ঞাপন দাও। তারাও দেবেন, তারাও প্ল্যান করবেন সেইভাবে যে পুজোয় ফুটফল বেশি, খুব স্বাভাবিক সেখানে একটা গেট দিলে তারা অনেক বেশি তার ভিজিবিলিটি পাবেন। কাজে এই ইকুয়েশনটা ওই সময় তৈরি হয়ে গেল, আস্তে আস্তে তৈরি হতে আরম্ভ হলো। হ্যাঁ, আগে কি অত কিছু ইকুয়েশন দেখে হতো না, যার বেশি চেনাশোনা আছে সে বেশি অ্যাডভার্টাইজমেন্ট জোগাড় করে ফেলতো, একে তাই গিয়ে বলতো দাদা এটা দাও, পাড়ার দোকানকে গিয়ে বলতো দাদা ব্যানার দাও, পোস্টার দাও।
এই সময় কিন্তু জিনিসটা আস্তে আস্তে ওই ফুটফল কেন্দ্রিক এবং ভিজিবিলিটি কেন্দ্রিক, মানে ওইভাবে জিনিসটা মানে একদম কর্পোরেটকে টেনে আনার যে ব্যাপারটা এই সময় থেকে চালু হলো। এবং সেটা শারদ সম্মান নির্ভর হয়ে পড়লো। এবং এই সময় শুধু এশিয়ান পেইন্টস শারদ সম্মান না, ওই সময়টা থেকে আরো একাধিক মানে শারদ পুরস্কার চালু হলো। আমি শারদ সম্মান নামটা বলছি না, মানে শারদ সম্মানটা আমরা অ্যাকচুয়ালি জেনেরিক নাম হয়ে গেল পরে, কিন্তু তখন আমরা শারদ সম্মান বলতে এশিয়ান পেইন্টস শারদ সম্মানই বোঝা যেত। এটা ছাড়াও বেশ কিছু শারদ পুরস্কার চালু হলো এবং বড় বড় সংস্থা দিতেন, আনন্দবাজার দিতেন, প্রতিদিন দিতেন, হ্যাঁ এরা দিতেন। তো ওই সময় থেকে চালু হয়, ওই 90 দশক থেকে চালু হতে থাকে। আর শারদ সম্মানের আগেও এটা আমি বলে দিই, একটা 85 সালের আগে কিন্তু প্রাইজ ছিল, কর্পোরেশন একবার প্রাইজ দিয়েছিল, একবার পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দপ্তর প্রাইজ দেয়, কিন্তু তাদের ধারাবাহিকতা ছিল না। জাস্ট প্রাইজটা দিলেন, 1 বছর 2 বছর দিলেন, বন্ধ হয়ে গেল। ধারাবাহিকতাটা একটা বিরাট ব্যাপার, যেটা এশিয়ান পেইন্টস করেছিলেন প্রায় 40-41 বছর হয়ে। হ্যাঁ, এবং ধারাবাহিকতার জন্য কি হলো, এশিয়ান পেইন্টস যে ক্রাইটেরিয়াগুলো সেট করে দিলেন, সেই ক্রাইটেরিয়াগুলো পুজো কমিটিগুলো বুঝলো এবং সেই অনুযায়ী তারা তাদের পুজোগুলোকে সাজাতে আরম্ভ করলো এবং কি করলে নিজেকে আরো বেশি তুলে ধরা যাবে সেটা ভাবতে আরম্ভ করলো। করতে গিয়ে কি হলো, এবার নতুন নতুন জিনিস খুঁজতে হচ্ছে, বিভিন্ন ধরনের হস্তশিল্প, বিভিন্ন ধরনের অন্যান্য সংস্কৃতি, শিল্প সংস্কৃতি কোথায় কি আছে সেগুলো তারা করে তুলতে আরম্ভ করলেন। সেটা আবার কি করলো, সেই শিল্পগুলোকে বা সেই মানে যেখানে কোনো নতুন ধারা বা কোনো কিছু আছে বা কোনো একটা মানে পারফর্মিং আর্ট, সেটা হয়তো অবলুপ্ত হতে চলেছে, সেটাকে এরা তুলে আনলেন, সেই দিকে কিছুটা টাকা পয়সাও দিতে আরম্ভ করলো, তাদেরও উপকার হলো, পুজোগুলো উঠে আসতে আরম্ভ করলো। এই করে করে বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন ধরনের হস্তশিল্প উঠে আসতে আরম্ভ করেছে। প্রথমে উঠলো বাংলার হস্তশিল্প, বাংলার মানে কলকাতার আশপাশে এই যে সরা, পট টট ইত্যাদি যেগুলো কলকাতার আশপাশে তৈরি হয় এগুলো পশ্চিমবঙ্গের। তারপরে আমরা কাঁথির এইখানকার ফলের বীজের কাজ, ফুলের কাজ, এইগুলো ছড়ালো। তারপরে লোকে দেখলো পশ্চিমবঙ্গের মধ্যে তো, তারপরে ডোকরা এলো, হ্যাঁ, তারপরে দেখলো পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে তো আবার বেশি কিছু করা যাচ্ছে না, পশ্চিমবঙ্গের বাইরের শিল্পগুলো আসতে আরম্ভ করলো। এমনকি বিদেশি স্থাপত্য ধাঁচগুলো নিয়ে এখানে খুব সুন্দর করে দুর্গা প্রতিভা গড়া আরম্ভ হলো। এই করে না ধারাটাই পাল্টে গেল, মানে খুব ভীষণ রকম ভাবে চারুশিল্পের অনুপ্রবেশ হলো, মানে আস্তে আস্তে ফাইন আর্টসের আমরা দেখতে পেলাম। তারপরে শিল্পীরা যারা চারুশিল্পী তারা আস্তে আস্তে আগ্রহ পেলেন, একটা প্ল্যাটফর্ম তৈরি হলো, এই করে একটা বিরাট পরিবর্তনের এই হতে হতে আবার একটা বড় চেঞ্জ হলো, হয়ে এবার এই চেঞ্জটা একটা উৎকর্ষের দিকে যেতেই থাকলো, গিয়ে আবার 2010, আর এই করতে করতে কিন্তু বাজেট বাড়তে আরম্ভ করলো। দেখেন, যেহেতু কর্পোরেট মানে এই ফুটফল বাড়ছে, এই ধরনের নতুন ধরনের পুজোগুলোতে প্রচন্ড ভিড় হচ্ছে। আগে একটা অন্য রকমের ম্যাপ ছিল কলকাতার, কতগুলো বুনেদি মানে সাবেকি পুজোয় খুব ভিড় হতো। যেমন আমরা জানতাম যে এখানে বাগবাজার, কলেজ স্কয়ার, বিবেকানন্দ স্পোর্টিং, সিমলা ব্যায়াম সমিতি, এগুলো ভিড় হবে উত্তর দিকে, এখানে মুদিয়ালি মেডো স্কয়ার, তারপরে একডালিয়া, পাশে সিঙ্গি পার্ক, সুরুচি তখন অতটা নাম হয়নি। সুরুচির নাম কিন্তু থিম পুজোর থেকে পরবর্তীকালে, তখন একডালিয়া সিঙ্গি পার্কের নাম ছিল, একডালিয়া ছিল, পার্ক সার্কাস ছিল, যেখানে একটা মেলা বসতো। তারপরে আমাদের এদিকের কতগুলো পুজো ছিল, যেমন মুক্তদল, সংঘমিত্র, সংঘশ্রী, এই পুজোগুলো ছিল। এরাও নতুন নতুন কিছু কিন্তু আগেও করতেন, সাবেকির মধ্যেও অনেক নতুন কিছু ছিল, আমি অতটা বলার হয়তো সময় হবে না। কিন্তু যেটা ঘটনা যে এই যে ম্যাপটা, এই ম্যাপটা পাল্টে গেল। একদম নতুন বিভিন্ন ধরনের এলাকা উঠতে আরম্ভ করলো। আবার কি একটা এলাকা একটা পুজো যেই প্রাইজ পেত, সঙ্গে সঙ্গে তার অন্য পুজোগুলোকে তারা পুল করে তুলতো আর কি, মানে তারা আশপাশ থেকে দেখতো, বাহ, আমার পাশের পুজো প্রাইজ পেয়েছে, আমরা ওরকম করি। হলো এই করে উল্টোডাঙ্গার ক্লাস্টারটা উঠলো, এদিকে বেহালার ক্লাস্টারটা উঠলো, হরিদেবপুরের ক্লাস্টার উঠলো, মানে এক একটা জায়গায় কলকাতার পুজোটা ছড়িয়ে গেল, বিস্তৃত হয়ে গেল, থিম পুজোর সংখ্যা বেড়ে গেল। এবং যেহেতু ফুটফল বাড়ছে, কর্পোরেট মানে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দাতার সংখ্যা অনেক বেড়ে গেল, বা যে সংস্থাগুলো বিজ্ঞাপন দেবেন তারা নতুন করে ভাবতে আরম্ভ করেন যে এখানেও আমি ভিজিবিলিটি পাচ্ছি, এখানেও ভিজিবিলিটি পাচ্ছি, এই করে জিনিসটা ছড়িয়ে গেল এবং টাকাটাও অনেক বেশি আসতে আরম্ভ করলো। সেই সঙ্গে আরেকটা ব্যাপার হতো, আগে হলো যাতে আগে টাকাগুলো অনেক কনসেন্ট্রেটেড ছিল, মানে টাকাটা যেভাবে ব্যয় হতো ডেকোরেটরদের কাছেই শুধু যেত, বা কিছু যারা আসতেন ঠাকুর তুলতেন, ভাসান টাসান দিতেন, তাদের কাছেও কিছু টাকা দিত। এখন ব্যাপারটা অনেক বিস্তৃত হয়ে গেল, শিল্পীরা টাকা পেতে আরম্ভ করলেন, বিশেষ শিল্পে যারা নিপুণ সেই ধরনের লোকেদের কাছে টাকা দিতে আরম্ভ করলো, নতুন নতুন ধরনের কাজ হচ্ছে, নতুন নতুন দিকে টাকাটা ছড়াতে আরম্ভ করলো।
এবং যেহেতু পুরো জিনিসটায় টাকা বেশি আসছে, টাকাটা অনেক তলা অব্দি যেতেও আরম্ভ করলো, ফলে ওভারঅল একটা অর্থনীতিরও চেঞ্জ হলো। এই হতে হতে আবার একটা স্টেবল স্যাচুরেটেড অবস্থা এলো, যখন আবার অনেকগুলো পুজো তারা অনেক বাজেট পেয়ে যাচ্ছে। এইবার বাজেটের উপর নির্ভর হয়ে গেল কিছুটা পুজোটা, মানে পুরস্কার পাওয়াটা। তার কারণ কি, যারা একটু বেশি বাজেট পাচ্ছেন তাদের পক্ষে যারা একটু বেশি নামী শিল্পী তাদের কাজে নেওয়ার সুবিধা হচ্ছে। তারপরে শিল্পীদের তো শুধু শিল্পীরই তো হবে না, তার কাজ করার মতো পর্যাপ্ত টাকা চাই হাতে। যে যত বেশি খরচ করতে পারবেন তত ভালো কাজ হবে, এটা তো স্বাভাবিক। কাজে যেখানে হাই বাজেট পুজোগুলো সেগুলোর মধ্যে আবার প্রাইস ঘুরতে আরম্ভ করলো। কাজে এখন আবার যেটা হলো, এই যে যেহেতু বাজেট কেন্দ্রিক, মানে বাজেট বেশি আসতে আরম্ভ করলো, যে পুজোগুলোর হাতে বেশি বাজেট, যারা বেশি বাজেট টানতে পাচ্ছেন তাদের মধ্যে আবার প্রাইসটা সীমাবদ্ধ হয়ে যেতে আরম্ভ করলো। তার কারণ তারা ভালো শিল্পীকে পাচ্ছেন, ভালোভাবে কাজটা করতে পাচ্ছেন, ঠিক মতো খরচ করতে পাচ্ছেন, শিল্পীদেরও সুযোগ পাচ্ছে তারা কাজ করতে। বড় বাজেট হওয়ার সৌজন্যে তাদের মানে কাজের যে বিস্তার বা কাজের যে বহরটা সেটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, অনেক বড় হচ্ছে, বড় হয়ে যাচ্ছে, অনেক ডিটেলস, অনেক একদম নিখুঁত হচ্ছে বিষয়টা। ফলে যারা বেশি খরচ করতে পারছেন, এবার আবার কি বাজেট কেন্দ্রিক হয়ে গেল ওই উৎকর্ষ, মানে পুরস্কারটা পাওয়াটা অনেক বেশি বাজেট কেন্দ্রিক হয়ে গেল, মানে তফাৎ হয়ে যাচ্ছে। যারা মিডিয়াম বাজেটে আছে বা লো বাজেটে আছে তাদের পক্ষে কম্পিটিশনটা খুব শক্ত হয়ে যাচ্ছে, প্রতিযোগিতাটা। এরকম একটা অবস্থা এলো। আবার ওইরকম একটা সিচুয়েশন এলো, মানে আগেও একদম শুরুর দিকে যেটা ছিল যে যারা রুচিশীল এবং সাবেকি পুজো, যারা পুজোটাকে অনেকদিন ধরে ভালোভাবে করে আসছেন তাদের মধ্যেই আবর্তিত হচ্ছিল, এখন সেটা না হয় এটা অনেক বাজেট কেন্দ্রিক হয়ে গেল। এটা হচ্ছে আমার যা মনে হয়। হ্যাঁ, এবং তার মধ্যে কি হলো, তার মধ্যে রাজনৈতিক প্রভাব বেড়ে যাওয়ার জন্য যেটা হলো, যে পুজোগুলোর রাজনৈতিক বেশি ক্ষমতাশালী ব্যক্তিত্ব, রাজনৈতিক যেখানে জড়িয়ে আছেন, তাদের পক্ষে বাজেটটা পুল করা অনেক সহজ। ফলে তাদের পুজোগুলো অনেক বেশি করে প্রাইজ পেতে আরম্ভ করলো, মানে বেশি প্রাইজ পাওয়ার, পুরস্কার পাওয়ার সুযোগটা অনেক বেড়ে গেল তাদের। বাজেট স্বাভাবিক, কাজেই 5টা পুজোর মধ্যে হয়তো 3-4টে পুজো খুব হাই বাজেট পুজো, যারা বাজেট টানতে পাচ্ছেন তারা পুরস্কার পেতে আরম্ভ করলেন। আবার ওই ধরনের একটা সিচুয়েশন, নতুন পুজো কম উঠতে আরম্ভ করলো। এবং আরেকটা ব্যাপার, রাজনৈতিক প্রভাব আসার জন্য সবসময় তো প্রভাব তো সবসময় ভালোভাবে আসে না, নানাভাবেও আসে, খারাপভাবেও আসে। কাজে তারা প্রভাবিত করতে আরম্ভ করলেন পুরস্কারকে। পুরস্কারের সংখ্যা অনেক বেড়ে গেল, নানা ধরনের পুরস্কার, তারা অনেকগুলো পুরস্কার প্রভাবিত হয়ে গেল। সব পুরস্কার, বড় পুরস্কারদের প্রভাবিত হওয়ার সম্ভাবনা কম থাকে, তার কারণ তাদের স্বার্থ কম থাকে। ছোট পুরস্কারগুলো তো তা নয়, স্বার্থ কম থাকে, মানে আবার স্বার্থ থাকে না এটাও বলা যায় না জোর গলায়। কাজে কোথায় কে প্রভাবিত হচ্ছে এটা বলা খুব মুশকিল হয়ে যায়, মানে বলা সম্ভব নয়। কিন্তু সেই সব কারণে আবার পুজোগুলো, মানে পুরস্কারগুলো একই কয়েকটা পুজোর মধ্যে আবার বাধা পড়ে গেছে, এবং এটা ইদানিংকালে হচ্ছে। একদম নতুন পুজো ওঠেনি তা নয়, আমি এক্ষুনি অন্তত 5-7টা পুজোর নাম বলতে পারি গত 3-4 বছরে উঠেছে, যেগুলো খুবই ভালো পুজো, নতুন। আমরা আগে হয়তো ভাবিনি যে এই পুজোগুলো পুরস্কার পাবে। হ্যাঁ, সেরকম কিন্তু হচ্ছে না তা নয়। হয়তো একটা পুরস্কারে হচ্ছে না, কিন্তু অন্য একটা পুরস্কার হচ্ছে। এবং তারপরে কি, এক বছর সেটা পুরস্কার পেলো, অন্য একটা পুরস্কার পেলো, পরের বছর আবার একটা অন্য বড় পুরস্কার পেলো, মানে ওটার দিকে নজর পড়লো লোকের। হ্যাঁ, এই পুজোটা ভালো পুজো করছে, কাজেই পরের বছর আবার ওটা একটু অন্যভাবে জাজ হলো, পেলো। এরকম ঘটনা কিন্তু ঘটছে, একদম উঠেনি তা নয়, কিন্তু আগের তুলনায় সত্যি খুব কম উঠেছে। আরেকটা ব্যাপার বলবো, যে আমরা যখন প্রথম দিকে পুজো করতে আরম্ভ করেছি তখন নতুন পুজো ওঠার সুযোগও অনেক বেশি ছিল। অনেক পুজো আস্তে আস্তে মানে আগ্রহী হয়ে পড়েছিল যে আমরা পুরস্কারটা পাবো, উঠেছিল, তাদের সীমিত বাজেটের মধ্যেই উঠেছিল। আজকে আমি অনেকগুলো পুজো জানি যারা প্রথম পুজো, তারা যখন প্রথম শারদ সম্মান পেয়েছে, মানে আপাতত আজকের তুলনায় মনে হয় এটা কি সাধারণ পুজো, কিন্তু তখনকার সেই পরিস্থিতি সেটা একটা অসাধারণ পুজো। মানে সেদিনের প্রেক্ষাপটে যদি আমি দেখি, মানে তার পুরো ক্রিয়েটিভিটি নিয়ে তার যতটা সামর্থ্য ছিল, সেটা যেভাবে তারা জিনিসটাকে কাজে লাগিয়েছিলেন, সেটা একটা অসাধারণ ব্যাপার সেই যুগের। আজকের অন্য পুজোর তুলনায় মনে হবে না এটা একটা একান্তই, মানে নিতান্তই নিষ্প্রভ একটা ব্যাপার, সেটা তো নয়। হয়তো সেই সময়কার ব্যাপারটা দেখতে হবে। তখন নতুন পুজো অনেকগুলো উঠেছিল, হয়তো বললাম ক্লাস্টারে একটা জায়গাকে দেখেছে একটা নতুন পুজো উঠেছে, পুরো ম্যাপটাই পাল্টে গেল। পুরো দুর্গাপুর, কলকাতার ম্যাপ পুরো দুর্গাপুরময় হয়ে গেল। সেই আমরা যদি খুঁজে বার করে দেখি, তখন একটা ডানলপের ম্যাপ বেরোতো কলকাতার পুজো, সেই ডানলপের ম্যাপের সাথে আজকে কলকাতার যদি আমরা সব থেকে ভালো পুজোগুলো যেগুলো আমরা দেখতে যায় লোকে,
আমরা দেখতে যেতে বলছি না, কিন্তু যেগুলো লোকে স্বাভাবিকভাবে দেখতে যায়, যেখানে ভিড় হয়, অনেকটাই তফাৎ, প্রায় আকাশ পাতাল তফাৎ। হয়তো মানে খুব বেশি হলে 10-20% পুজো আছে যেগুলো ওই ম্যাপেও ছিল, আজকে এই ম্যাপেও আছে। আচ্ছা, এই যে আপনি বললেন যে এই বাজেট একটা বড় ফ্যাক্টর, এবং এটা এটা সত্যি কথা যে আজকের দিনে দাঁড়িয়ে বাজেট একটা সত্যি বড় ফ্যাক্টর। তো আপনার কি কোথাও মনে হয় যে এই বাজেটের ক্লাসিফিকেশনটা করা উচিত, মানে আহ, বড় বাজেট এবং ছোট বাজেট, হ্যাঁ, এই দুটোকে আলাদা করে যদি শারদ সম্মান ভাবা হয়, তাহলে মানে কম্পিটিশনটা কি তাহলে অনেকটা ফেয়ার বা অনেকটা ফেয়ার হবে, কোনো সন্দেহ নেই, একদম কোনো সন্দেহ নেই, মানে সেটাই হওয়া উচিত হয়তো। কিন্তু একটা জিনিস নির্ধারিত করা খুব শক্ত, যে কোনটা মিডিয়াম বাজেট, কোনটা হাই বাজেট, কোনটা লো বাজেট। আর দ্বিতীয়ত বাজেট তখন কি হবে, মানে একটু অসততা থাকবে এই লোকদের মধ্যে, মানে অনেকে চাইবেন যে আমি যতটা বাজেট আমি পাচ্ছি সেটা আমি দেখাবো না, এবং সেটাকে বাইরে থেকে জাজ করা, জাজেরা যান কতক্ষণ, হ্যাঁ, অনেক জিনিসই জাজ করা কিন্তু আসলে সত্যি কথা বলতে গেলে এটা প্রায় অসম্ভব কাজ। হ্যাঁ, একজন জাজ যাচ্ছেন 10-15 মিনিটের জন্য একটা প্যান্ডেলে, ফাইনাল ক্ষেত্রেও তাই, ফাইনালের আগে শর্ট টেস্টিং এর সময়ও তাই। যারা যাচ্ছেন 10-15 মিনিটের মধ্যে তাদের দেখতে হচ্ছে তার এনভায়রনমেন্ট কিরকম, তার মানে ওভারঅল পরিবেশ কিরকম, তাতে ভক্তিভাব কিরকম, তাতে প্রতিমা কতটা সুন্দর, তার নান্দনিকতা কি, এত কিছু দেখে তারপরে আবার বাজেট। বাজেট পুজো কমিটি যা লিখে দেবে তাদের তাই মানতে হবে। হ্যাঁ, তাহলে এরম ভাবেই ভাগ করতে হবে যে পুজো কমিটি আমরা এই বাজেটের মধ্যে নাম দেব, মানে 3টে ক্যাটাগরি আমরা এই বাজেটে নাম দিচ্ছি, অন্যগুলোতে আমরা নেই। নেই। সেটা আবার পুজো কমিটিরা চাইবে কিনা সন্দেহ আছে। হ্যাঁ, হ্যাঁ, আর যদি বা চায়ও, সেই যে নামটা দিল সেই নামটা সঠিকভাবে দিল কিনা সেটাও তো দেখতে হবে, মানে যে হ্যাঁ, তাদের আসলে কি বাজেট, কতগুলো ক্যাটাগরি হবে। একদম একটা 2 লাখ টাকা 5 লাখ টাকার পুজো, 5 লাখ টাকার পুজো আজকাল প্রায় হয়ই না কলকাতায়। খুব কম, খুব হ্যাঁ, কম, রেয়ার, না হওয়ার মতোই। 5-10 আমি ধরে হ্যাঁ, নিলাম, 10 একটা হলো, এবার 10 থেকে আমি পরেরটা কোথায় করবো, 50। এখন তো কোটি টাকার লেভেলে পুজো হচ্ছে, মানে কোটির মাল্টিপলে পুজো হচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে আমরা কতগুলো ভাগ করব, এটা ভাবার বিষয়। তবে এটা ঘটনা যে যদি সত্যি সত্যি সেরকমভাবে ভাগ করা যেত হয়তো ভালো হতো, মানে এতটা অসম প্রতিযোগিতা হতো না। তবে আরেকটা জিনিস আমি মনে করি, এটা আমার একদমই ব্যক্তিগত চিন্তাধারা, যে মোটামুটি বাজেট থাকলে, মানে মিডিয়াম বাজেটের পুজোগুলো যদি ঠিক ঠিক জাজিং হয়, তাহলে খুব সুচারু একটা পুজো সবকিছু মেনে তৈরি করলে তারা এখনো যতই অসম হোক প্রতিযোগিতা জিততে পারে। মানে অন্যভাবে ভাবতে হবে হয়তো। তারা ভাবছে যে ওই পুজোটা অতটা বড় করেছে, 100 মিটার রাস্তা একটা প্যানেলে ঢেকে দিয়েছে, আমরাও তাই করব, সেটা করে তাদের সাথে প্রতিযোগিতা করবো। এটা যদি না ভেবে সে তার ওই 100 মিটারটা না করে যেখান থেকে সে শুরু করছে সেখানেই তো তার পুজো শুরু, সেটাকে সে 20 মিটারে নামিয়ে আনলো, নামিয়ে এনে বাকিটুকুকে এত সুন্দরভাবে সাজালো যেটা ওটাকে ছাড়িয়ে যাবে। এখানে জাজিংটা খুব ভালোভাবে হওয়া দরকার, সেই নান্দনিকতাটাকে প্রশংসা করার মতো লোক থাকতে হবে, অ্যাপ্রিসিয়েট করার মতো, সেটাকে অ্যাসেস করার মতো। কিন্তু তাহলে এখনো পারে হয়তো, লো বাজেটেও ভালো কাজ সম্ভব। আমরা কি দেখিনি কোভিডের সময়, প্রচুর পুজো, প্রচুর পুজো আমরা কোভিডে এমন কিছু কিছু পুজো, কোভিডের সময় 2 বছর এমন কিছু পুজো হয়েছে যারা যে কোনো সময় অন্য সময়কার যে কোনো পুজোর সাথে পাল্লা দিতে পারে, কিন্তু অনেক লো বাজেটে হয়েছে। শিল্পীরা যতটা পেরেছে ওই লো বাজেটের মধ্যে নিজেদের মানে যতটা পারে সৃজনশীলতা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে, সম্ভব তো করেছিল। তাহলে দুটো দিকে আছে, মানে ভাবতে হবে। কিন্তু একটা ওপেন কম্পিটিশন মানে ওপেন কম্পিটিশন, সেখানে বাজেট ঢোকালে সেটাকে খুব খুব টেকনিক্যালি ভাবতে হবে যে কি করে সেটাকে সম্পন্ন করা যায় আর কি, জিনিসটা প্রসেসটা। হীরকদা, এই তুমি শারদ সম্মানের সাথে আহ, বহু বছর ধরে জড়িয়ে, মানে শুধুমাত্র মানে এশিয়ান পেইন্টস নয়, এছাড়াও প্রচুর শারদ সম্মানের সাথে জড়িয়ে এবং বহু বছর ধরে জড়িয়ে। তো তুমি যে সময়টা থেকে শারদ সম্মানের সাথে ছিলে, হ্যাঁ, তখন শারদ সম্মানগুলোর একটা তাগিদ তো ছিল নিজেদের ব্র্যান্ডিং, সেটা তো অবশ্যই, তার সাথে সাথে আরেকটা তাগিদ ছিল নতুন পুজো তুলে আনা। কিন্তু যদি আমরা সেই সময় মানে 90-92 সাল দেখি বা 2000 সাল দেখি, আর 2025, এই 25 বছরে তো প্রচুর আমূল পরিবর্তন হয়েছে, যেমন পুজোর ক্ষেত্রেও, যেমন
শারদ সম্মানগুলোর ক্ষেত্রে, মানে এখন প্রচুর পরিমাণে শারদ সম্মান বেড়েছে। হুম, তো তোমার কি মনে হয় এই যে শারদ সম্মানের এই পরিমাণ বৃদ্ধি হওয়া, হুম, এতে কি আহ দুর্গা পুজোর কোনো শ্রীবৃদ্ধি হয়েছে বলে তোমার মনে হয়? না, পুরস্কার জিনিসটা থাকা উচিত। এটা সবার দিক থেকে একটা স্বীকৃতির ব্যাপার আছে, একটা স্যাটিসফ্যাকশনেরও ব্যাপার আছে। তাছাড়া ফুটফলটাকে বাঁচিয়ে রাখতে গেলে, এই ইকোনমিটাকে বাঁচিয়ে রাখতে গেলে দুর্গাপুজো কিন্তু আজকে আমাদের কলকাতায় এবং পশ্চিমবঙ্গে দুর্গাপুজো অর্থনীতির একটা বড় অংশ কেউ অস্বীকার করতে পারে না। মানে এটা যেন একটা আলাদা শিল্প। হ্যাঁ, মানে পশ্চিমবঙ্গে যদি নতুন কোনো শিল্প সত্যি সত্যি তার কিছুটা বিস্তার করে থাকে নিজেকে, সেটা হচ্ছে দুর্গাপুজো। যাতে সত্যি সত্যি অনেক টাকা এসছে, এবং শুধু পশ্চিমবঙ্গের টাকা তো নয়, যারা ইনভেস্ট করছেন পশ্চিমবঙ্গে, যে কর্পোরেট টাকাগুলো আসছে বিভিন্ন কারণে, ব্র্যান্ডিং এর জন্য বা প্রমোশনের জন্য বা অন্য কিছুর জন্য, সেল হচ্ছে নানা রকম ইত্যাদি, সেই টাকাগুলো অনেকগুলো প্রদেশের বাইরে, আমাদের প্রদেশের বাইরে থেকেও আসছে, যে ইনফ্লোটা হচ্ছে টাকার। কাজে এই অর্থনীতির একটা বিরাট দিককে ধরে আছে দুর্গাপুজো। তো এই যে জিনিসটা হয়েছে, এটা তো এই মানে আস্তে আস্তে কর্পোরেটের ইন্টারেস্ট এসছে, ফুটফল বেড়েছে, এগুলো কিন্তু পুরস্কার এর একটা বড় কারণ। পুরস্কারটা চালু ছিল বলে স্বীকৃতি একটা মানুষের লাগে, একটা পুজোরও লাগে স্বীকৃতি, বা একটা শিল্পীরও লাগে, সকলেরই লাগে। শিল্পী যদি আলাদা করেও সম্মান না পান, শিল্পীর তৈরি করা সাজ সম্মান যদি ক্লাব পায়, সেটা শিল্পীরই সম্মান প্রকারান্তরে। মানে শিল্পী তার অবশ্যই ভাগী। তো এই করে করেই শিল্পীরা উঠেছেন, এই করে করেই আজকে মানে আজকে প্রচুর, চারুশিল্পীরা হ্যাঁ, প্ল্যাটফর্ম পাচ্ছেন, এবং প্রচুর পুজো কমিটি উঠে এসেছে এইভাবে। শিল্পের উন্নতি হচ্ছে, শিল্পেরও তো উন্নতি হচ্ছে এটার হ্যাঁ, মধ্যে দিয়ে, মানে অনেক কিছু হচ্ছে। মানে আজকে দুর্গাপুজোর ফলে কি কি হচ্ছে সেটা বলতে গেলে বিরাট লিস্ট, হ্যাঁ, যদি আলাদা আলাদা করে আলোচনা করতে হয়। কাজে পুরস্কার তো থাকতেই হবে। কিছু পুরস্কার আছে হয়তো, যে পুরস্কারগুলো হয়তো আহ, মানে এটা একটু গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো ব্যাপার আছে। মানে পুরস্কারগুলো নানাভাবে নিজেদের বিজ্ঞাপন করে দেয় বিনি পয়সায়, তার বদলে একটা পুরস্কার দেয়, মানে প্রকারান্তরে টাকাটা একই রকম থাকে। হ্যাঁ, এশিয়ান পেন্টস কিন্তু যখন শুরু করেছিলেন, বা আনন্দবাজার বা প্রতিদিন বা আরো অনেক অনেক কোম্পানি, আমি আলাদা করে নাম করছি না, যারা বিভিন্ন সময় এগিয়ে এসছেন, তারা কিন্তু সবাই নিজেদের নিজেদের টাকার বদলে অন্যভাবে টাকাটা তুলে আনবো এটা ভাবেননি, বা আমি দুর্গাপুজোয় ভালোভাবে ঠাকুর দেখার সুযোগ পাবো এটা ভেবেও করেননি। তারা যেটা করেছিলেন সেটা ওই যে বললাম, ব্র্যান্ডিং এর সাথে জিনিসটা জড়িয়ে নিয়েছিলেন, যে দুর্গাপুজোর সামগ্রিক উন্নতির ব্যাপারটাও থাকবে, মানে তাতে তো তাদেরই ব্র্যান্ডের উন্নতি হবে, মানে হ্যাঁ, তাদের কারণ সাকসেসফুল হবে। মানে বিগত কয়েক বছরে যদি আমরা দেখি, মানে দুর্গাপুজো সংগঠকরা বারবার একটা জিনিসই তুলে ধরেছে বা তুলে ধরার চেষ্টা করেছে, যে এই যে এত বেশি শারদ সম্মান, মানে প্রায় 90টা 95টা 100টার কাছাকাছি শারদ সম্মান সেখানে নাম দেওয়া হচ্ছে, তারা এসে ব্যানার দিয়ে যাচ্ছে, কিন্তু কেউ ভিজিট করছে না। মানে মোর দ্যান 60 to 65% শারদ সম্মান তারা ভিজিট করছে না। তারা একটা তালিকা প্রকাশ করছে, সেই তালিকাটা কিসের ভিত্তিতে সেটা কেউ জানে না, কারণ যে কমিটি সেই তালিকায় আছে সেই কমিটির লোকও জানে না যে সেই শারদ সম্মানের লোকেরা কখন ভিজিট করলো, কখন সেই পুজোটা তারা দেখলো, কোন আহ, পরিপ্রেক্ষিতে বা কোন পারদর্শিতায় তারা সেই তালিকাভুক্ত হলো। এই বিষয়টা নিয়ে এত বেশি প্রশ্ন উঠছে যে আহ, শিল্পী থেকে সংগঠক তারা রীতিমতো বলছে এবং বারংবার বলছে যে বর্তমানে অনেক শারদ পুরস্কার যেগুলো রয়েছে সেগুলো শুধুমাত্রই মানে ঠাকুর দেখার জন্যই তৈরি হওয়া। হুম এবং মানে তাদের দুর্গাপুজোর সৃজনশীলতা, চারুশিল্প, শিল্পী, তাদের সাথে হয়তো কোনো লিঙ্ক নেই বা মাথা ব্যথা নেই বা যোগসূত্র কিছুই নেই। শুধু জানে যে কোন 15-20টা পুজো ভালো হচ্ছে বা ভালো হয়, এটা তো আজকে আজকে আমরা মানে সবাই জানি যে কোন 15-20 জন শিল্পী বা 25 জন শিল্পী তারা ভালো, এবং কারা কোন কোন পুজোগুলো ভালো হচ্ছে একটু চারিদিকে চোখ কান খোলা রাখলে সেটা জানা যায়। তো এই যে বিষয়টা, তুমি একজন শারদ সম্মান বা শারদ পুরস্কারের সাথে এত বছর ধরে যুক্ত থাকা একজন ব্যক্তি হিসেবে তুমি এই বিষয়টা কিভাবে দেখো? আচ্ছা, প্রথমত আমি একটা জিনিস বলছি, যতগুলো পুরস্কারই থাকুক, দুর্গাপুজোর সংগঠক যারা, তারা কিন্তু 2-3টে পুরস্কার ছাড়া বাকি পুরস্কারগুলোকে আসলে সত্যি সত্যি স্বীকৃতি পেলাম বলে মনে করেন না। বাকিগুলোকে ওরা সান্ত্বনা পুরস্কার হিসেবেই দেখেন। কি ওই টাঙিয়ে রাখবেন, সামনে সাজিয়ে রাখবেন ওইটুকু, বা আঞ্চলিক লেভেলে ওগুলোকে পুরস্কার হিসেবে দেখেন, সার্বিকভাবে নয়। মানে তারা বাকি পুজোগুলোকে আসলে গুরুত্ব দেন না।
মানে তার উপরে ওদের শিল্পী পছন্দ করা বা শিল্পীকে ভালো লাগা বা শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া এর সাথে কোনো সম্পর্ক থাকে না বাকিগুলো। এটা এমনিতে এটা সত্যি ঘটনা। এইবার আমার বক্তব্য হচ্ছে যেখানে সংগঠকরা মনে করছেন যে হ্যাঁ এই পুরস্কারগুলো ঠিক সেরকম পুরস্কার নয়, এগুলো ভাবছেন না, সংগঠকরা নাম দিচ্ছেন কেন? নাম দেবেন না, ওরাই একমাত্র এটাকে কমাতে পারেন, আর কেউ পারবে না। মানে এটা তো আলাদা করা সম্ভব না। আজকে একজন পুরস্কার দিতে আসছেন বা বলছেন যে আমি এই পুরস্কারটা দেবো, তাকে তো বলা যায় না যে না আপনি পুরস্কারটা দেবেন না। কারণ যেখানে পুরস্কারের সত্যি একটা ভূমিকা আছে, এটা তো মানে স্বতঃসিদ্ধ যে কলকাতা পুজোর যে পরিবর্তনটা হয়েছে, যে ভালোটা হয়েছে, যে ভালোটুকু হয়েছে এতদিন ধরে, সেটার পিছনে পুরস্কারের একটা ভূমিকা আছে, এটা অনস্বীকার্য। এটা অনস্বীকার্য। সেই অবস্থায় কেউ যদি নতুন করে পুরস্কার দিতে আসেন, তার তুল্যমূল্য বিচারটা করবে কে? তিনি সেটা পুরস্কার দেওয়ার উপযোগী সিস্টেমটা তৈরি করছেন কিনা। অ্যাকচুয়ালি শারদ সম্মান যদি ঠিক করে যদি এই ধরনের শারদ পুরস্কার দিতে হয় এবং ওপেন, এশিয়ান পেইন্ট শারদ সম্মান একসময় নাম নিত না, সব পুজো দেখার চেষ্টা করতো গ্রিড সিস্টেমে। আমরা করেছি একসময়, একদম টুকরো টুকরো করে কতগুলো গাড়ি নামতো রাস্তায়। সেই যুগে আমি বলছি 35-36 খানা গাড়ি, 40 খানা গাড়ির টিম 2 দিন 3 দিন ধরে কলকাতার রাস্তায় ঘুরছে, কোথায় পুজো আছে। কারণ আমরা জানি না, আমাদের কাছে কোনো লিস্ট নেই। এত ইলাবোরেট একটা সিস্টেম লাগে। সেই টাকাটা কিন্তু ছোট কমিটি, ছোট যে পুরস্কার কমিটিগুলো আছে যারা পুরস্কার দিচ্ছেন, তারা সেই টাকাটা খরচা করেন না। এবং সেই সিস্টেম ছাড়া সত্যি সত্যি রাজিং করাটা সম্ভব নয়, একেবারেই সম্ভব নয়। আর আগে থেকে আমি পুজো তৈরি হলো না তার আগে থেকে একটা লিস্ট দিয়ে দিলাম যে এরাই হচ্ছে কলকাতার শ্রেষ্ঠ পুজো বা এরাই সব থেকে ভালো, এটা তো হয় না। মানে পুজোই ফিনিশ হয়নি এই অবস্থা। আমরা আগে কি হতো, যখন পুজো ফিনিশ হয়নি আমরা দেখলাম, আমরা জাজ করতে পারছি না, বুঝতে পারছি পুজোটা ভালো হতে চলেছে, শেষ মুহূর্ত পর্যন্ত আবার ভিজিট করার চেষ্টা করতাম। আমি তো তাকে কম্পেয়ার করতে পারি না, মানে তাকে ডিপ্রাইভ করা হয়। বুঝতে পারছি পুজোটা ভালো হবে। আর এখন পুজো যেভাবে এগোচ্ছে, আজকে তৃতীয়ার মধ্যে দেখছি প্রাইস ডিক্লাইড হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা তো হওয়া সম্ভব নয়। অনেকগুলো পুজো তো আনফিনিশড আছে, তার মানে তো তারা কম্পেয়ার্ডই হলো না। সেখানে আমি গেলাম কি গেলাম না সেটা বড় কথা নয়, মানে তারা তো ফিনিশড অবস্থা যদি কম্পেয়ার্ড না হয়, তাহলে পুজোটা হবে কি করে? ঠিক এইভাবে জাজিংটা খুব কম পুজো কমিটি করেন, এই পুরস্কার কমিটি করেন, খুব কম। মানে হয়তো 4-5টা কমিটির সেই সামর্থ্য আছে, সেই লোকবল আছে, মানে সেই ইনফ্রাস্ট্রাকচার আছে, ইনফ্রাস্ট্রাকচার, সেই বাজেট আছে। তাহলে যদি পুজো কমিটি মনে করেন যে হ্যাঁ এই কজন ছাড়া আমার কাছে পুরস্কারের কোনো মূল্য নেই, তারা বাকি পুরস্কার কমিটিগুলোকে এনকারেজ করছেন কেন? এটা তো একমাত্র তারাই পারেন। তারা মুখ ফিরিয়ে নিলে পুজো কমিটিগুলো এই সুযোগটা পাবেন না, নিজেরাই পিছিয়ে যাবেন। তা না হলে তো বলা যায় না যে একজন মানুষ বলছেন যে আমি দেখতে চাইছি, আমি পুরস্কার দেবো একটা। বিনিময়ের সুযোগটা তো তারাই করে দিচ্ছেন, যে তারা বলছেন যে আমি এই পোস্টারটা দেবো এই কোম্পানির নামে, এটা আপনাকে টাঙাতে হবে বিনি পয়সায়। এটাই তো বিনিময়টা। হ্যাঁ। যে পোস্টারটাতে টাকা দিয়ে দিতে হতো হয়তো একটা ব্যানার, সেটা তারা বিনি পয়সায় দিচ্ছে। তার বদলে তার একটা অংশ দিয়ে তারা এই পুরস্কারের পুরো সিস্টেমটা ছেড়ে ফেলছেন। এটাই তো ইকোনমি। হ্যাঁ, তো তাই যদি হয়, এটাই সিস্টেমটা, সেটাই যদি হয়, সেই সুযোগটা যদি পুজো কমিটি না দেন, বলেন যে আমরা নাম দিচ্ছি না কাজে আমরা ব্যানারটা টাঙাবো না, সেখানেই তো জিনিসটা মানে সিস্টেমটা ফেল করছে না। নিশ্চয়ই এই অতগুলো থাকা উচিত নয়, বা এই ভিড়টা বেড়ে গেলে সাধারণ মানুষের প্রচন্ড অসুবিধা হয়, সেটাও ঠিক। এটা হচ্ছে আমার বক্তব্য। হীরকদা, আমাদের দর্শকদের তরফ থেকে তোমার কাছে একটা প্রশ্ন ছিল, যেটা যে যেহেতু তুমি বিচারক মণ্ডলীতে বহু বছর ছিলে, তো আমরা এখন দেখি যে আহ, বিভিন্ন প্রথম সারির যে পুরস্কারগুলো, তাদের বিচারক মণ্ডলীতে মূলত যারা আর্টিস্ট, তারা আর্ট কলেজ থেকে পাস আউট বা আর্ট কলেজের বর্তমান স্টুডেন্ট বা ফ্যাকাল্টি তারা, এবং কিছু কিছু ক্ষেত্রে নামি দামি সেলিব্রিটি তারা বিচারক হিসেবে বেরোন এবং পুজোগুলোকে জাজ করেন। কিন্তু এক সময় ছিল যখন পেপারে অ্যাড বেরোতো যে পুজোর জাজ হওয়ার ক্ষেত্রে, যে আপনার যদি পুজো দেখার সেই পারদর্শিতা থাকে বা আপনি যদি পুজোর সেই দর্শক হন, তাহলে আপনিও আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত হতে পারেন বা এরকম বিষয়। তো তোমার কি মনে হয় যে মানে পুজোর তো অনেক ধরনের দর্শক আছে, মানে যারা দর্শক তাদের
সবাই যে পুজোটা একদমই বোঝে না, হ্যাঁ, বা একদমই বোঝার চেষ্টা করে না এরকমটা নয়। তো সেই ক্ষেত্রে আমাদের দর্শকদের যে প্রশ্ন ছিল যে পুজোর বিচারক হতে গেলে শিল্পী সত্তা, আর্ট কলেজের তকমা, হ্যাঁ, এবং তথাকথিত সেলিব্রিটি, এইটা হওয়া কতটা আবশ্যক, মানে নাকি এগুলো না হলে পুজোর দর্শকরা পুজোর বিচারক হতে পারে না, বা এই বিষয়টা তুমি কিভাবে না, দেখো? এটা আমার মনে হয় না যে আবশ্যক বলে কিছু আছে। এক নম্বর, প্রথমত পুজোটা সম্বন্ধে জানা দরকার, পুজোটা ফিল থাকা দরকার, শিল্পবোধ নিশ্চয়ই থাকা দরকার। এইবার ব্যাপারটা কিন্তু হচ্ছে ক্রাইটেরিয়া গুলো কিরকম ভাবে সেট করছেন যারা কমিটি তারা। এশিয়ান পেন্টসের দিক থেকে আমি বলতে পারি, এশিয়ান পেন্টস যখন প্রথম দিকে ক্রাইটেরিয়া সেট করা ছিল, ক্রাইটেরিয়া তো শুধু শিল্পবোধের উপর ছিল না, শুধু শৈল্পিক না। একটা পুজোকে আমার শুধু বুঝতে হবে কেন, পুজোকে তো অনেকভাবেই অনুভব করা যায়, শুধু বোঝার মধ্যে তো হ্যাঁ। নয়। এবং এশিয়ান পেন্টসের তখনকার ক্রাইটেরিয়া গুলো আমরা যদি দেখি, প্রতিমার মাতৃমূর্তি ভাব ছিল, ভক্তিভাব ছিল, পরিবেশের মধ্যে পুজোর পরিবেশ আছে কিনা সেটা ছিল, কতটা ভালো অর্গানাইজেশন সেটা ছিল, মানে কত ভালোভাবে পুরো জিনিসটাকে সামলানো হচ্ছে সেটা ছিল। তার সঙ্গে অবশ্যই শৈল্পিক নৈপুণ্য ছিল এবং ক্রিয়েটিভিটি ছিল, সৃজনশীলতা ছিল, নান্দনিকতা ছিল, কিন্তু এগুলো ইকুয়াল ওয়েটেজে ছিল। যার জন্য এশিয়ান পেন্টসের যারা শর্ট লিস্টিং করতেন এবং ফাইনাল সেলিব্রিটি জাজের প্রসঙ্গে আমি পরে আসছি, শর্ট লিস্টিং যারা করতেন বা 12তে যারা তুলে দিতেন, সেখানেই তো মূল জাজিংটার অনেকটাই হয়ে গেল। হ্যাঁ, মানে একটা কারণ তারা 300-400 পুজোর থেকে 12 আসছে, 12 আছে, তারা তো মূল পুরো মানে অনেকটাই হয়ে গেল। অনেকটাই দেখে নিচ্ছে। তাই 12টার মধ্যে তো 6টা প্রাইজ পাবি, 6টা কি 7টা প্রাইজ পাবি। হ্যাঁ, এবার এই যে 12তে যারা আনছেন তারা কিন্তু বিভিন্ন জায়গার থেকে আসছেন, কেউ পারফর্মিং আর্টস থেকে, কেউ হয়তো কিছুই না, কেউ হয়তো জার্নালিস্ট, কেউ ছবি তোলেন। সেটা অনেক ভালো ছিল না, তার কারণ পুজোটা তো ফাইনালি 12বারে পুজো। হ্যাঁ, কাজে সকলের ভালো লাগা যদি আমাদের বুঝতে হয়, তাহলে সকলের দিক থেকেই জাজটা নিতে হবে। না হলে যদি আমরা শুধু আর্টিস্টদের থেকে বেছে জাজ নিই, আমাদের ক্রাইটেরিয়াটা হতে হবে তাহলে নান্দনিকতাই। এবার কোনো পুরস্কার কমিটি যদি ভাবে যে আমরা নান্দনিকতার উপরেই পুরস্কার দেব, তারা নিশ্চয়ই আর্টিস্টদের থেকেই নেবে, সেটা তাদের কাছে অবশ্যই একটা আবশ্যিক ব্যাপার হবে। যে হ্যাঁ, মানে যারা আর্ট বোঝেন, যাদের শিল্পবোধ আছে, একমাত্র তারাই জাজ হতে পারেন। তার কারণ আমাদের ক্রাইটেরিয়া নান্দনিকতা। তো ক্রাইটেরিয়া যদি এরকমভাবে ডিফাইন্ড হয়, নান্দনিকতা নয়, মানে আমরা বারোয়ারি পুজো হিসেবে দেখবো এবং তাতে সব ধরনের উৎকর্ষই দেখব, যে সেটা সব মিলিয়ে কে আছে, তাহলে তো সব স্ফিয়ার থেকে নেওয়া উচিত। সেলিব্রিটি জাজ এশিয়ান পেন্টসে যখন আগে নেওয়া হতো, সেলিব্রিটি জাজ কেন শেষ স্তরে নেওয়া হয়, যাতে ওই যে 12টার থেকে যারা পাচ্ছেন তাদের অন্তত মুখটা লোকে চেনে বা নামটা লোকে জানে, যাতে গুরুত্ব পায় প্রাইজটা, সেটা ওই ব্র্যান্ডিং এর দিক থেকে অনেকটা জোর পায়। আর লোকে দেখে যে আরে বাবা, এই পুরস্কারটা দিতে এসছেন, ইনি এসছেন জাজিং করতে। লোকের তো ভরসা বেশি থাকে হ্যাঁ। সেলিব্রিটিদের উপর যে এরা ঠিক ঠিক করবেন। একটা সাধারণ মানুষকে দেখলে হয়তো তারা ভাববে না যে সে ও এই কি জাজ করছে, আমাদের এরা কারা। সেলিব্রিটিকে দেখলে ভাববে সে যে এলাকারই যে ক্ষেত্র থেকেই সেলিব্রিটি হন তিনি, তার উপর একটা ভরসা থাকে মানুষের। এটা একটা স্বাভাবিক, মানে এটা মানুষের ধর্ম। হ্যাঁ, একজন সেলিব্রিটিকে দেখছি তাকে, তাছাড়া তারা পুজো প্যান্ডেল এলেন, এটা পুজো কমিটি যারা আছেন, মানে যারা উদ্যোক্তা, তাদের পক্ষে একটা বড় গৌরব। হ্যাঁ, এটাও পুরস্কার একটা খুব অন্য রকমের। 12তে উঠলেন, তারা একটা পুরস্কার পেলেন, যে 5টা সেলিব্রিটি এসে দেখে গেলেন জিনিসটা। এইসব কারণে ওই ফাইনাল স্টেজটা সেলিব্রিটি নেওয়া হতো। আর তার আগে সাধারণত সেলিব্রিটির মধ্যে এশিয়ান পেন্টসে সেই সময় যাদের নেওয়া হতো, তারা কিন্তু বিভিন্ন ফিল্ড থেকে আসতেন। কেউ খেলোয়াড়, কেউ গান গাইতেন, মানে গান সব, গাওয়ার জন্য হ্যাঁ। সেলিব্রিটি, কেউ হয়তো শিল্পী একজন থাকতেনই সাধারণত। মানে এইরকম ভাবে বেছে নেওয়া হতো। কেউ জার্নালিস্ট, ইভেন কর্পোরেট, মানে কোম্পানিতে কাজ করেন খুব শীর্ষস্থানীয় ব্যক্তি, তারাও আমি দেখেছি এশিয়ান পেন্টসের সেলিব্রিটি জাজ হয়েছেন, ফাইনাল জাজিং এ এসছেন। হতেই পারেন কেউ হয়তো অর্থনীতিবিদ, নাম করা, যাকে লোকে চেনেন। হ্যাঁ, মানে এটাই আমাদের মানে দর্শকদের হিসেবে এইটা যদি হয় তাহলে একটু সুবিধা হয়, কারণ পুজোটা তো বারোয়ারি পুজো। পুজোটা সবার। হ্যাঁ, পুজোটা সবার এবং সব রকম সব দিক থেকেই স্তরের লোকে সেটাকে মানুষের, হ্যাঁ। মানে সব দিক থেকেই তারা পুজোটাকে ভালো দেখতে চায়। কাজে সেদিক দিয়ে আমার মনে হয় এইভাবে জাজিং হলে ভালো হয়, যদি না বিশেষ ক্রাইটেরিয়া থাকে। আজকে আমরা একটা শারদ সম্মান দেবো যেখানে আমরা সুরক্ষা দেখব, সেখানে তো আমরা আর্টের লোক নেব না, সেখানে অন্য একটা আবশ্যিক কিছু থাকবে, যে যিনি সেই ব্যাপারটা বোঝেন, সুরক্ষার দিকটা বোঝেন। হয়তো একজন পুলিশ থাকলেন, একজন দমকলের লোক থাকলেন,
মানে যারা পুলিশের একজন আধিকারিক রইলেন, অন্যদিকে অন্য কেউ থাকলেন যারা সুরক্ষার ব্যাপার, একজন স্থপতি থাকলেন, হ্যাঁ সেরকম হতে পারে। মানে কি ক্রাইটেরিয়া সেই একদম পুরো তার উপরে নির্ভর করছে যে যারা প্রাইজ দিচ্ছেন তারা কি ক্রাইটেরিয়ার উপর দিচ্ছেন, এই আর কি। আজকের আমাদের আড্ডার একদম শেষ যে বিষয়টা, মোটামুটি একটা দুর্গাপুজো, হ্যাঁ দুর্গাপুজোর বিচার ব্যবস্থা এবং দুর্গাপুজোর শারদ সম্মান, এই বিষয়ে তোমার থেকে অনেকটা নলেজ আমরা আজকে আমাদের আড্ডার মাধ্যমে গ্যাদার করলাম। কিন্তু তুমি তো বিগত প্রায় 30-35 বছর ধরে পুজো দেখছো, প্রচুর শিল্পীদের দেখেছো। তো তুমি যে সময় থেকে পুজো দেখা শুরু করেছিলে, হ্যাঁ সেই সময়ের তোমার পছন্দের কিছু শিল্পী, মানে যারা ধরো এখনো কাজ করছে বা কাজ করছে না, সেরকমও হতে পারে যে সেই সময়ের কিছু শিল্পী যাদের যাদের কাজ তোমার এখনো ভালো লাগে বা মনে রয়েছে। এবং দুর্গাপুজোর বিবর্তনের সাথে তরুণ প্রজন্মের শিল্পীরা তো প্রচুর দুর্গাপুজোয় যুক্ত হয়েছে এবং এখনো হচ্ছে। হ্যাঁ, কারণ মানে প্রচুর শিল্পীরা মানে এটা মানে যে আর্ট কলেজ থেকে বেরোনোর পরে দুর্গাপুজো এটা বিগেস্ট প্ল্যাটফর্ম ফর আর্ট কলেজ স্টুডেন্টস অ্যান্ড যারা পারসিউ করছে ডিগ্রিটা। তো সেই পুরনো সময়ের মানে অর্থাৎ 90 দশকের তোমার কিছু পছন্দের শিল্পী এবং তরুণ প্রজন্মের তোমার কিছু পছন্দের শিল্পী কারা, মানে যাদের এই রে, না এটা আমি বলবো না, তার কারণ আমি একটা বলছি, আমি কেন বলবো না, সেটা হচ্ছে আমি যদি কারো নাম করে এবং পরে যদি আমার মনে পড়ে এটা শেষ হয়ে যাওয়ার পরে আমি এর নামটা বলিনি, আমার প্রচন্ড দুঃখ হবে। তার কারণ এটা কাউকে না কাউকে ডিপ্রাইভ করে যাবোই, আমি এরকম ভাবে রেডিলি বলতে পারবো না। মানে অনেকে আছেন পুরোনো কালের যাদের আমি খুব শ্রদ্ধা করি এবং তাদের মধ্যে সত্যিই অনেকেই নেই, মানে এখন পুজোর মধ্যে কাজই করেন না। খুব 3-4 জনকে আমি জানি যারা আমি প্রথম দিকে যাদের দেখেছি তারা এখনো কাজ করছেন, একদম 3-4 জনই। হ্যাঁ, মানে তার মধ্যে আমি সেই যুগের শিল্পীদের মধ্যে নাম বলছি, যেমন অমর সরকার এখনো কাজ করছেন, অলরেডি নেওয়া হয়েছে বোধহয় পাঁচফোড়নে, আমি ওনার নামটাই বললাম কারণ উনি খুব বয়োজ্যেষ্ঠদের মধ্যে একজন, মানে যারা এখনো কাজ করছেন সেই সময়কার। হ্যাঁ, তেমনি আবার অনেকেই নেই, মানে আমি জানি তারা তখন ছিলেন এবং আজকে অনেক বয়স তাদের নেই। হ্যাঁ, অনেক, মানে আমি অনেকগুলো নাম করতে পারি, কিন্তু শুধু অমরদার নামটা আমি বললাম তাকে পাঁচফোড়নের কথা গেছেন বলে। হ্যাঁ, আর নতুন প্রজন্মে অনেকে উঠছেন, কিন্তু নতুন প্রজন্মে আরো ডিফিকাল্ট ব্যাপারটা, মানে আমি কাকে বাদ দেব, মানে অতগুলো নাম ধরে ধরে বলা খুব অনেকেই সম্ভাবনাময় ভীষণ। মানে আমি এই মুহূর্তে অন্তত আমি একদম পরিষ্কার সত্যি কথা বলছি, আমি 70-75 জন শিল্পীকে আমি মনে করতে পারছি নাম, যারা নতুন প্রজন্ম এবং পুরনো প্রজন্ম মিলিয়ে এক্ষুনি এই মুহূর্তে কলকাতা পুজোর সঙ্গে সংযুক্ত আছেন। তাদের মধ্যে কাকে আমি বাদ দেবো? বাদ দেওয়ার মতো কেউ নেই। এবং পরে যখন আমার মনে হবে আমি এর নামটা বললাম না, খুব খারাপ লাগবে। এবং এরা বিভিন্ন ধারায় কাজ করে, এটা পরস্পরের মধ্যে তুলনাও করা যায় না। হ্যাঁ, মানে কেউ হয়তো ভাস্কর্যের দিক থেকে খুব ভালো কাজ করেন, আবার কেউ হয়তো ছবি আঁকেন খুব ভালো, পুরোটা ডিজাইনিং করেন খুব ভালো, প্ল্যানিং করেন। হ্যাঁ, কেউ হয়তো নিজে হাতে কাজই করেন না, কিন্তু জিনিসটা ভাবেন শুধু, মানে ভিজুয়ালাইজার হিসেবে অসামান্য এদের মধ্যেই আছেন। হ্যাঁ, অন্যদের দিয়ে কাজ করিয়ে নেন। তবে কাকে বলবো, কাকে ভাবতে পারি, এই জন্য আমি এটার উত্তর দিচ্ছি না। আচ্ছা, তাহলে যেহেতু এই প্রশ্নটার উত্তর আমরা পেলাম না, আরেকটা প্রশ্ন তার জন্য আরেকটা সেই প্রশ্নটা, যেহেতু তুমি বিচার ব্যবস্থার সাথে ছিলে, হ্যাঁ আমি কারো নাম না করতে হলে আমি রাজি না, যেহেতু তুমি বিচারক হিসেবে এখনো যেহেতু রয়েছো, আমরা শেষ যে 2025-এর পুজোটা দেখেছি, সেই 25-এও তুমি বিচারক হিসেবে ছিলে। হ্যাঁ, আমি বেরিয়েছিলাম। তো 2025-এ তো প্রচুর পুজো হয়েছে। সেখান থেকে যেহেতু মানে তোমার পক্ষে আশা করি এটা খুব সহজ যে 7 থেকে 10টা পুজো গত বছরের, যে পুজোগুলো তোমার মনে হয়েছে খুব ভালো, মানে আবার তো নাম করতে হবে। হ্যাঁ, একজন বিচারক হিসেবে তো না আমার প্রথমত আমি একটা জিনিস বলছি, এটা নাম না করেই বলছি, আবার আমি উত্তর দেবো না। হ্যাঁ, আমি তার থেকে অনেক কঠিন প্রশ্নের উত্তর দিতে পারি, মানে অনেক রাজনৈতিক প্রশ্নের উত্তর দিতে আমার কোনো দ্বিধা নেই, কিন্তু কারো নাম করলে কি হয়? প্রথমত একটা জিনিস আমি বলছি, এই যে পুরস্কারগুলো দেয়া হয়, আজকে 20টা পুজো আমি বাঁচলাম তো, ধরো দেখ আমি বাঁচলাম না, মানে আমরা বাঁচলাম তো, 20টা 12টা বাঁচছি তো, এই 12টা পুজো মোটামুটি অ্যাট পার থাকে।
আমরা যখন পুজোগুলোকে বেছে যাই, আমরা বেছেই যাই যে এই পুজোটা ভালো, এই পুজোটা ভালো, এই পুজোটা ভালো। এবারে 12টা পুজো থেকে আমি বাদ দিয়ে 3টে পুজোয় আসছি কি 4টে পুজোয় আসছি। আজকে যদি আমায় বলা হয় যে 7টার লিস্ট, তুমি যা বলছো যে 7টার লিস্ট বলো, এবার আমি যে 7টার লিস্টে যাবো, আমায় খারাপ পয়েন্টগুলো দেখে জোর করে বাদ দিতে হবে। কোনো পুজোই খারাপ নয় এর মধ্যে, প্রত্যেকটাই ভালো নিজের মতো করে, খুব সুন্দর পুজো। এবং আমরা বিচারের সময়ও তাই করতাম, একটা অস্বাভাবিকভাবে আমরা নেগেটিভ পয়েন্টগুলো দেখতে আরম্ভ করতাম। তখন আমরা 30টা ভালো পুজোকে বেছেছি, এইবার 30টার মধ্যে কোন 12টাকে তুলবো। এইবার 18টা পুজোর মানে সে অসম্ভব বাজে ধরনের খুঁত, মানে সেগুলো শুনলে এখন অনেক সময় হাস্যকর লাগে, আর অনেক সময় মনে হয় খুব খারাপ, আমরা অকারণে ডিপ্রাইভ করেছি। কেউ বললো এই প্রতিমাটা ট্যারা, এবার আরেকজন বললো ট্যারা তো কি হয়েছে, হ্যাঁ না এইরকম ট্যারা কেন, লক্ষ্মী তো ট্যারা, আর লক্ষ্মী ট্যারা ওই রকম সেলসে নাকি, হ্যাঁ যে তুমি এখন বলবে লক্ষ্মী ট্যারা, এই চললো। ব্যাপারটা কি, কেউ বললো হয়তো উপরে যে ঘরটা বসানো হয়েছে বাঁদিকে একটু হেলে আছে, মানে এগুলো ভীষণ বাজে, মানে যে আমরা নেগেটিভ পয়েন্ট দিয়ে তখন বিচার করছি। হ্যাঁ, কাজে সেই দিক থেকে আমি এর মধ্যে থেকে কম্পেয়ার করে কাকে বলবো বলো। আমার এই যে 10-12টা পুজো আমরা তুলি, 10-12টা পুজো সত্যি খুব, মানে সত্যি অ্যাট পার পুজোগুলো, মানে খুব বড় শক্ত হতে পারে যে তার ভিতর 4-5টা এক্সেলেন্ট, মানে কোনো প্রশ্নই উঠবে না। হ্যাঁ, কিন্তু বাকি যে 7-10টা রইলো সেগুলো খুব গায়ে গায়ে, এর থেকে আলাদা করে নাম করা মানে আবার কাউকে ডিপ্রাইভ করা। মানে আমি তো যখন লিস্ট করছি তখন করছি নিশ্চয়ই ডিপ্রাইভ করছি, সেটা কিন্তু আমাদের একটা আক্ষেপ থাকে, করতে হবে সবসময় তাই। আক্ষেপ থাকে, করতে হবে তাই। এবং আমরা বরাবর হয়েছে, আমি এটা বলছি, এশিয়ান পেন্টস যখন আমরা শর্ট লিস্টিং করে বেরিয়ে আসছি, কি ফাইনাল জাজিং হয়ে গেছে, আমরা প্রত্যেক দিন প্রায় এশিয়ান পেন্টসে ভোটিং হতো, তো আমরা হয়তো 10-12 জন ফাইনাল ইয়েটা করেছি, একদম ফাইনালে এটা ঠিক করেছি ভোটিং করে। তারপরে ফাইনাল জাজিং এর পরে দেখলাম এই 5টা পুরস্কার পেত। আমরা প্রত্যেকে কিন্তু কোনো না কোনো পুজো নিয়ে আমরা অসন্তুষ্ট থাকতাম, ক্ষুব্ধ থাকতাম যে এই পুজোটা বাদ চলে গেল। আর এমনও হয়েছে যে কোনো পুজো বাদ গেছে যে আমরা হয়তো 4 জন সুপারভাইজার আছি কি অবজারভার আছি, আমরা 4 জনেই ভেবেছি যে এই পুজোটা বাদ যাওয়া হয় না। এটা মারাত্মক অপরাধ হলো, অপরাধ হলো, এই অপরাধ হয়েছে, আমি নাম করে বলতে পারবো না, অপরাধ কিন্তু আমরা করেছি। কাজে আজকেও নতুন কিন্তু সেটা মানে এটা তো সে নিজের স্বার্থে, সেটা মানে সেই নিজের স্বার্থে কম্পিটিশনের না, স্বার্থে আমরা ওই অপরাধটা হয়তো আমাদের হাতে ছিল না। হ্যাঁ ওটা না কম্পিটিশনের না, আমাদের হাতে ছিল না, হ্যাঁ কম্পিটিশনের জন্য, কিন্তু অপরাধ তো আমরা করেছি। হ্যাঁ হ্যাঁ, কাজেই সেইটার জন্য মানে সত্যি অপরাধ করেছে। মানে এক একজন শিল্পী হয়তো শেষ হয়ে গেছেন, মানে সেই শিল্পী হয়তো সেই পুরস্কারটা সেদিন পেলে তিনি তার পরে হয়তো অনেক ভালোভাবে নিজেকে মেলে ধরতে পারে, রেখে মেলে ধরতে পারতেন বা থেকে যেতে পারতেন, বেরিয়ে গেছেন ছিটকে। হ্যাঁ, আমরা হয়তো খুব আনফর্চুনেট, এটা আমরা ইচ্ছে করে করিনি, কিন্তু জিনিসটা ঘটে গেছে, তো সেটা আমাদের আক্ষেপ থেকেই যায়। কাজে সেই দিক থেকে আমি জিনিসটা ওই ওই পুরস্কারটা দেওয়ার সময় সেই দিন যতটুকু করতে হচ্ছে সেই, তার বাইরে আমি সত্যি নাম করতে চাই না, খুব খারাপ লাগে।